একটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক পিনাকি পাল। আজকে লেন্স টুটা তোমাদের কাছে আলোচনা করব। লেন্স টু বলতে লেন্স টু এ আমি আজকে রেখেছি লেন্স প্রস্তুতকারকের সূত্র, সংস্পর্শে থাকা পাতলা লেন্স, অনুবন্ধী ফোকাস যুগল ও নিউটনের সমীকরণ, বস্তু ও পর্দার দূরত্ব স্থির রেখে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের শর্ত নির্ণয়, এবং 5 গাণিতিক উদাহরণ। আমরা পড়ছি সেটা হলো লেন্স নির্মাতার সূত্র। আর বক্রতল বা গোলীয় তলে প্রতিসরণের ব্যাপারটা আমরা আগে পড়েছি। এখানে আমরা একটা বক্রতল বা গোলীয় তল যাই বলো না কেন এঁকে রেখেছি। এ পিবি হলো সেই তলটা যার বক্রতা কেন্দ্র C1। এটা হলো ওই তলটার একটা প্রধান অক্ষ। এ P1 B এই তলটার P1 হলো মেরু। প্রধান অক্ষের উপর অবস্থান করছে একটা বস্তু উৎস, ওই মেরু থেকে যার দূরত্ব U। এখানে এই বক্রতল বা গোলীয় তলের ব্যাসার্ধ আমরা ধরেছি R1। এখন দেখো আলোক রশ্মি μ1 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যম থেকে এসে প্রবেশ করছে μ2 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যম। এখন এখানে ধরে নেওয়া হয়েছে μ2টা গ্রেটার দ্যান μ1, তার মানে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। এইবার গোলীয় তলে প্রতিসরণের যে নিয়ম, সেই নিয়মে আমরা যদি ফেলি, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে গোলীয় তলটা অতিক্রম করে ঘনতর মাধ্যমে প্রবেশ করছে, ফলে প্রতিবিম্বতা তৈরি হচ্ছে প্রধান অক্ষের উপর অবস্থিত কিউ বিন্দুতে। তাহলে আমরা গোলীয় তলের প্রতিসরণের সূত্রটা যদি ফেলি, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো μ2/v। এক কাজ করি, এখানে প্রতিবিম্ব দূরত্বটা v1 দিয়েছি, তাই μ2/v1 মাইনাস μ1/u is equal to μ2 minus μ1/r1। এখানে r1টা হলো এই তলটার, এই গোলীয় তলটার বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র C1। তাহলে এখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করবে। এবার মনে করে নাও, এই আলোক রশ্মি যদি একটা লেন্সের ভেতর দিয়ে প্রবেশ করে তাহলে কি হবে না, সেই আলোক রশ্মি দুবার তাকে প্রতিসরণের সম্মুখীন হতে হবে। একবার লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে, যদি এই দ্বিতীয় তল না থাকতো তার যাওয়ার কথা ছিল কোথায় না, সে প্রধান অক্ষকে কিউ বিন্দুতে স্পর্শ করত। কিন্তু দেখো, এই আলোক রশ্মি এবার μ2 প্রতিসরাঙ্ক যুক্ত এই যে মাধ্যম, ঘন মাধ্যম থেকে এবার লঘু মাধ্যমে প্রবেশ করছে। তাহলে এই যে গোলীয় তল যার বক্রতা কেন্দ্র C2, যেটা কিনা এভাবে অবস্থান করছে, যার বক্রতা ব্যাসার্ধ R2 ধরে নিয়েছে, স্বাভাবিকভাবেই তোমার প্রশ্ন আসা উচিত, স্যার এই যে P2 বিন্দু এখান থেকে কেন মাপলেন না? মাপাটা তো ওখান থেকেই উচিত। আমি লিখছি ওখান থেকে, কেন আমি এই P1 থেকেও মাপতে পারি বিষয়টা নিয়ে পরে বলছি। তাহলে আলোক রশ্মি এখন A P2 B
এই তলটা অতিক্রম করে লঘুতর মাধ্যমে প্রবেশ করছে, ফলে ফাইনালি সে আর বিন্দুতে গিয়ে মিলিত হলো এবং সেখানে প্রতিবিম্ব তৈরি করল। এই আর বিন্দুটার পৃষ্ঠ থেকে দূরত্ব আমরা ধরলাম ভি। আমরা কার সূত্রটা বা কোন সূত্রটা বের করতে চলেছি? মাথায় রাখো, লেন্স নির্মাতার সূত্র পাতলা লেন্সের। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, লেন্স যেটা খুশি হতে পারে, অর্থাৎ এটা যে উত্তল লেন্সই হবে তার কোনো মানে নেই। কিংবা তুমি যদি ভেবে থাকো স্যার বুঝি অবতল লেন্সের কথা বলছেন, না সেটাও নয়, লেন্স যে কোনো প্রকারের হতে পারে। তার মানে এই যে আমি সম্পর্কটা নির্ণয় করছি যে কোনো ধরনের লেন্সের ক্ষেত্রে। এবার দেখো, এ পি টু বি এই লেন্সের তলটার ক্ষেত্রে আলোক রশ্মির যাওয়ার কথা ছিল আলোক রশ্মির কাছে, মানে এই তলটার ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে কিউ, আর ফাইনাল প্রতিবিম্ব হলো আর। এখন লেন্সটা খুব পাতলা, এই যে আমি কোনো পরিমাপ P2 থেকেই নিই আর ও থেকেই নিই, সব পরিমাপগুলোর মধ্যেই লেন্সটা পাতলা হওয়ার জন্য OP2 এই বেধটা এতটাই ন্যূনতম যেটাকে অগ্রাহ্য করা যেতে পারে। কাজেই পাতলা লেন্সের জন্য যখনই আমরা বক্রতা ব্যাসার্ধ গুলো নেব, সব সময় লেন্সের আলোক কেন্দ্র থেকেই নেব, দূরত্বগুলো পরিমাপ করব। তাহলে তোমার মনে প্রশ্ন আসা স্বাভাবিক, তাহলে ইউ, V1, এখানে ভি, এই সব কটা দূরত্ব লেন্সটার আলোক কেন্দ্র থেকেই পরিমাপ করা হয়েছে। কারণ একটাই, যেহেতু লেন্সটা পাতলা লেন্স, তাই মেরু থেকেই নাও অথবা তুমি আলোক কেন্দ্র থেকেই নাও, দূরত্বের বিশেষ কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তবে লেন্সটা যদি মোটা লেন্স হতো তাহলে কিন্তু ব্যাপারটা ভিন্ন হতো। এবার এসো দ্বিতীয় পৃষ্ঠটার কাছে বস্তু কোনটা? না, প্রথম পৃষ্ঠের যে প্রতিবিম্ব সে হলো দ্বিতীয় পৃষ্ঠের বস্তু। তাহলে দ্বিতীয় পৃষ্ঠের কাছে বস্তু দূরত্বটা হলো এখন V1। প্রতিবিম্ব দূরত্ব দ্বিতীয় পৃষ্ঠের কাছে ভি। আবার একবার বলি, দূরত্বগুলো সব মাপা হচ্ছে আলোক কেন্দ্র থেকে, যেহেতু মেরু থেকেই মাপা উচিত ছিল, এই দূরত্বটা নগণ্য বলে, খুব কম বলে পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা ও থেকেই মাপছি। তাহলে এই দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে প্রথম মাধ্যম কিন্তু μ2 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমটা। μ2 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যম থেকে আলো ঢুকছে গিয়ে μ1 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমে। তাহলে ইকুয়েশন কি হবে? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব ভি মাইনাস প্রথম মাধ্যম, দ্বিতীয় তলটির ক্ষেত্রে প্রথম মাধ্যম অবশ্যই, দ্বিতীয় তলটির ক্ষেত্রে প্রথম মাধ্যম অবশ্যই μ2 বাই V1। একটা কথা একবার বলে নি, যে আলোক রশ্মি μ2 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যম থেকে μ1 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমে প্রবেশ করছে, তাহলে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 বাই অন্তিম প্রতিবিম্ব দূরত্ব আমরা গোলীয় তলে প্রতিসরণের সূত্র থেকে পাচ্ছি মাইনাস প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই দ্বিতীয় তলটার কাছে যে বস্তু সেই বস্তু দূরত্ব V1 ইজিক্যাল টু কি লিখবো? না, আমরা লিখবো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মাইনাস প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যম বারবার বলছি, দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে লেন্সের ভেতরের মিডিয়ামটা বাই R2। R2 টাকার এই যে গোলীয় তল
তার বক্রতা ব্যাসার্ধ। এই লাইনটাকে আমি আর একবার লিখছি, μ1 বাই ভি মাইনাস μ2 বাই v1, μ2 বাই v1 ইজিক্যাল টু মাইনাস μ2 মাইনাস μ1 বাই r2। এখন এই 2 নম্বর সমীকরণ আর এখানকার 1 নম্বর সমীকরণ যদি যোগ দিই তাহলে কি পাবো? একবার খেয়াল করে দেখো না, এই যে পদটা, এই দুটো পদ, এখানে μ2 বাই v1 আর এখানকার μ2 বাই v1, এই দুটো কেটে যাবে, তাহলে থাকবে এটা কি, μ1 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইজিক্যাল μ2 মাইনাস μ1, কমন নিয়ে নিচ্ছে এ দুটো থেকে কমন নিয়ে নিলে তাহলে কি পাবো, 1 বাই r1 মাইনাস 1 বাই r2। আচ্ছা, এটাকে যদি একটু সাজিয়ে লিখি, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজিক্যাল টু μ2 মাইনাস μ1 বাই μ1, 1 বাই r1 মাইনাস 1 বাই r2। এইবার এই জায়গাটা একটু স্টপ রাখছি, রেখে তোমাকে একটু অন্য কথা বলি, ফোকাসের সংজ্ঞা। তুমি ফোকাসের সংজ্ঞায় কি পেয়েছো না, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গুচ্ছ আপতিত হলে প্রতি সরণের পর, আমি উত্তল লেন্সের ক্ষেত্রে বলছি বটে, এটা যে কোনো লেন্সের ক্ষেত্রেই সম্ভব হতো, তোমাকে বোঝানোর জন্য বলছি, প্রধান অক্ষের সমান্তরালে উত্তল লেন্সের উপর আলোক রশ্মি গুচ্ছ আপতিত হলে প্রতি সরণের পর তারা কোথায় গিয়ে মিলিত হয়, ফোকাসে। আচ্ছা, এর ক্ষেত্রে বস্তু দূরত্ব কোথায়, ঠিক বলেছ, অসীম। তার মানে আমরা যদি শর্ত আরোপ করি কি, বস্তু দূরত্ব যদি ইনফিনিটি করি তাহলে এখানে প্রতিবিম্ব দূরত্ব কি হবে, এই যে এইটা যেটা আমি তোমাকে এঁকে দেখাচ্ছি সেটা হবে ফোকাসের সমান। তাহলে এইবার ভাবো, আমরা যদি এই 3 নম্বর সম্পর্কে ওই নিয়মটা খাটাই তাহলে কি পাবো, 3 নম্বর সম্পর্কে এই কথাটা বসালে পাবো 1 বাই f μ2 বাই μ1 মাইনাস 1, 1 বাই r1 মাইনাস 1 বাই r2। এই সম্পর্কটা এখন 3 নম্বর সম্পর্কে 4 নম্বর কথাটা, 4 নম্বর সম্পর্কে যে কথাটা পেলাম সেটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজিক্যাল টু 1 বাই এফ, অর্থাৎ আমরা যে লেন্সের সূত্র বলে যেটা জানি সেটা। এখন লেন্স মেকার্স ফর্মুলা বলতে এটাকে আমরা বলি, পরীক্ষায় প্রায় করে থাকে লেন্স মেকার্স ফর্মুলাটা প্রতিষ্ঠা করা। এখন লেন্স নির্মাতার সূত্রটা কেন বলা হয় না, যদি আমরা জানি যে আমার কতটা ফোকাস দৈর্ঘ্যের লেন্স দরকার, তাহলে সেই লেন্সের বক্রতা ব্যাসার্ধটা একজন লেন্স নির্মাতা ঠিক করে ফেলে যে কি করতে হবে, কতটা করতে হবে। ফোকাস দৈর্ঘ্য জানা থাকলেই সে বক্রতা ব্যাসার্ধ সম্পর্কে ধারণা করে নিতে পারবে, এবং উপাদানটা জানা থাকলে তো বটেই। এখন লেন্স নির্মাতার সূত্র এটাকে বলা হয়। মাথায় রেখো, আমি এই গোটা অংশটা থেকে যে এই যে নির্ণয় করলাম, নির্ণয় করার পর এখানে আসার জন্য শর্ত এটা দিলাম, যদি লেন্স নির্মাতার শর্ত নির্ণয় করার বা সূত্রটা নির্ণয় করার পরে তাহলে এইভাবে গিয়ে একেবারে এই পর্যন্ত লেন্স নির্মাতার সূত্র এটা প্রয়োগ করে আমরা এখন দেখব বিভিন্ন ধরনের লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা কেমন হতে পারে। যেমন দেখো, একটা উভু উত্তল লেন্স, তুমি চিহ্নের নিয়মটা ফেলতেই পারো। লেন্সের সাধারণ লেন্স নির্মাতা সূত্রটা লিখে রেখেছি। এখন দেখো, প্রথম পৃষ্ঠার বক্রতা কেন্দ্র কোন দিকে লক্ষ্য করছো, আলোক কেন্দ্রের ডান দিকে, তার মানে এখানে r1টা পজিটিভ। অপরদিকে দ্বিতীয় পৃষ্ঠটার বক্রতা ব্যাসার্ধটা
আলোক কেন্দ্রের বাম দিকে, তাহলে চিহ্নের নিয়ম অনুসারে এটা মাইনাস, তাহলে ফোকাস দৈর্ঘ্যটা কি হবে 1/f μ2/μ1 মাইনাস 1/r1 প্লাস 1/r2। এই মাইনাস চিহ্নটা যদি এখানে বসাই তাহলে কি হবে প্লাসই তো হবে। যদি এটা সম উভ উত্তল লেন্স যদি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে R1 এই যে ব্যাসার্ধটা এটা তো প্লাস বটেই, এবং R2 এর সাথে মানে সমান, চিহ্নগতভাবে আলাদা। সম উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে তাহলে এই নিয়মটা কি দাঁড়াবে 1/f = μ2/μ1 মাইনাস 1 ইন্টু 1/r প্লাস 1/r। তার মানে আমরা লিখবো 1/f = μ2/μ1 মাইনাস 1 ইন্টু 2r। আবার এখন দুই পাশের মাধ্যম যদি বাতাস হয় তাহলে আমরা এই সম্পর্কগুলোকেই অনেক সময় লিখতে পারি 1/f = তার মানে বাতাস যদি হয় তাহলে বাতাস হলে তো μ1টাকে অনেক সময় আমরা 1 ধরে থাকি, তাহলে আমরা তখন লিখতে পারি μ2 মাইনাস 1 ইন্টু 2/r। আর যদি বাতাস না হয় স্যার তাহলে আমরা এটাকে, যদি বাতাস না হয় অন্য কোনো যদি মাধ্যম হয় আমরা এই লাইনটাকে এভাবেও লিখতে পারি, অর্থাৎ 1μ2 মাইনাস 1 2/r। এবার আর একটা কথা বলি, যদি অবতল লেন্স হয়, অবতল লেন্স, তাহলে সেক্ষেত্রে কি হবে অবতল লেন্স, আমি উভয় অবতল লেন্সের কথা বলছি। তুমি খেয়াল করো প্রথম পৃষ্ঠের বক্রতা কেন্দ্র এদিকে, দ্বিতীয় পৃষ্ঠের এদিকে, এই হলো আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র থেকে R1টা যখন মাপবো, R1 চিহ্ন নেগেটিভ, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা কেন্দ্র যখন মাপবো তখন সেটা পজিটিভ। তাহলে এই ফর্মুলায় যদি ফেলি তাহলে কি পাবো 1/f = μ1 μ2 মাইনাস 1 মাইনাস 1/r1, এখানে মাইনাস আসবে আর এখানে প্লাস থাকলে প্লাসে মাইনাসে সেই মাইনাসেই হবে। আর যদি এটা সম উভয় অবতল, এই কথাটা মাথায় রেখো, আমি একটা উভয় অবতলের ক্ষেত্রে বলেছি আর দ্বিতীয়বারে বলছি সম উভয় অবতল, তাহলে কি হবে না সেখানে মানের কথা বিচার করলে দুটো বক্রতা ব্যাসার্ধের মানই সমান হবে, চিহ্নটা আলাদা হতেই পারে। তাহলে সেক্ষেত্রে এই সম্পর্কটা কি আসবে 1/f μ2 মাইনাস 1 মাইনাস r মাইনাস 1/r। R1 আর R2 এর মান বসিয়েছি, তাহলে সম্পর্কটা কি এলো 1/f মাইনাস 1 μ2 মাইনাস 1 2/r। এই যে এদের দুজনের সঙ্গে যোগ করলে মাইনাসটা আসে, মাইনাসটা আগে চলে এসেছে। এইবার তোমাদের মধ্যে যদি কেউ বলো যে উভয় উত্তল না নিয়ে এক পৃষ্ঠ সমতল অপর পৃষ্ঠ উত্তল, তাহলে কি হবে, তার মানে সমতলোত্তল লেন্স, সমতল আর উত্তল। তাহলে সাধারণভাবে R1টা কি ইনফিনিটি আর R2টা এই দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে R2টা সেটা তো মাইনাসই, তাহলে এই সমীকরণে বসালে আমরা পাবোটা কি, তাহলে আমরা পাবো 1/f
μ1 μ2 মাইনাস 1 ইন্টু 1/r2। একই রকম ভাবে এবার সমতল অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা এটা পেতে পারি। লেন্সের ক্ষমতা, ক্ষমতা মানে আমরা জেনে ফেলেছি যদি ফোকাস দৈর্ঘ্য মিটারে প্রকাশ করা থাকে p/1/f। অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে এই ধরনের আমাদের সূত্রগুলো প্রয়োজন হয়। একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য বায়ুতে 0.20 মিটার। লেন্সটির 1.6 প্রতিসরাঙ্কের উপাদান নির্মিত। তাহলে বাতাসে ফোকাস দৈর্ঘ্য FA, A for air, ফোকাস দৈর্ঘ্য 0.20 মিটার। আর লেন্সটা যে উপাদান দিয়ে তৈরি, μg লিখলাম, G ফর গ্লাস, 1.6। খেয়াল করো লেন্সটার এই যে অঙ্কটায় এখানে কিন্তু লেন্সটা অভিসারী লেন্স বলা আছে, বক্রতা ব্যাসার্ধ নিয়ে কোনো কথা বলা নেই। তাহলে আমরা সম্পর্কটা কি পাবো না, আমরা এমনি লেন্সের সূত্র কি জেনেছি, 1/f ইজিক্যাল টু, একটু এখান থেকে দেখতে অসুবিধা হতে পারে তাই এখানে লিখে রাখছি, 1/f মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। এখন তুমি দেখো এই লেন্সটাকে একটা তরলে নিমজ্জিত করছে, তাহলে প্রথম ক্ষেত্রেও লেন্সের এই ব্যাসার্ধ গুলো যা থাকবে তুমি কিন্তু এখানে নিশ্চিত নও এটা সম উবাহু উত্তল লেন্স কিনা, তোমার সেখানে কোনো তথ্য নেই, কাজে আমি এটাই ধরছি। এটা হলো আমাদের লেন্স মেকার্স ফর্মুলাটা যেটা। এখন এটা যদি ধ্রুবক হয় তাহলে ফোকাস দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্কটা কি রকম, তাহলে ফোকাস দৈর্ঘ্যের অনন্যক বা ফোকাস দৈর্ঘ্য প্রতিসরাঙ্কের এই পার্থক্য মানে μ-1 এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, আর অনন্যক বললে সমানুপাতিক বলবে। তাহলে AR এ রাখলে এই ব্যবস্থা। যদি তেলে ডোবানো হয় তাহলে তুমি ভাবো তেল, যে তরল তেলই হোক আর তরলই হোক, তার প্রতিসরাঙ্কটা বলা হচ্ছে 1.3। আমরা তাহলে ওই তরলে ডোবানো অবস্থায় ফোকাস দৈর্ঘ্যটা পেতে চাই। তাহলে এই আমাদের দেওয়া, এখানটা হলো FL। এইবার আমরা এই মানগুলো যদি বসাই, FLটা দরকার, FA কত, 0.20 মিটার, μg তার মান কত, 1.6 মাইনাস 1, μg বাই μl 1.6 বাই 1.3 মাইনাস 1। এবার যদি আমরা এটা সমাধান করে ফেলি তাহলে আমরা কি পাবো, FL এখান থেকে বিয়োগ হলে 0.6, এখান থেকে এই লসাগুটা করলে শেষ পর্যন্ত আমরা পাবো 0.3 গুণিতক 1.3, আর এখান থেকে এই যে 0.20 আসবে এটা। তাহলে তুমি খুব ভালোভাবেই বুঝতে পারছো এখানে কাটাকাটি হলে এখানে 2 আসে, এখানে 0.4, তাহলে 0.4 হলে FL ইজিক্যাল টু কত হবে, 0.4 আর 1.3 0.52। দুটি পরস্পর স্পর্শী পাতলা লেন্স ও তুল্য ফোকাস দূরত্ব, ওই লেন্স সমবায়ের। কি বলতে চাইছি, প্রথমে একটা পাতলা লেন্স আছে, ফোকাস দৈর্ঘ্য f1, ছবিতে তুমি দেখছো এটা উত্তল লেন্স, আমি বলছি পাতলা লেন্স, যে কোনো হতে পারে, উত্তল হতে পারে, অবতল হতে পারে, বা আরো যে সমস্ত গঠনগুলো বলেছি তার যে কোনোটা হতে পারে। একটা পাতলা লেন্স আছে, সেই লেন্সের সামনে s দূরত্বে একটা বস্তু রাখা আছে, যে বস্তুটা লেন্স থেকে u দূরত্বে অবস্থান করছে। প্রতিবিম্ব তৈরি হয়েছে
v1 দূরত্বে। আমি একটা কথা বলি, আমরা নির্দিষ্ট করে এইখানে লেন্স বলছি না যে এটা উত্তল লেন্স না অবতল লেন্স, গঠিত প্রতিবিম্ব সৎ না অসৎ, এরকম কোনো কথা বলছি না। যদি সে কথা না বলে থাকি তাহলে লেন্সের সমীকরণ অনুসারে আমরা লিখব, যেটা লিখব বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বের মধ্যে সাধারণ যে সমীকরণটা হবে সেটা লিখব 1/v1 - 1/u = 1/f1। এখন যদি ধরো যে এর সাথে আর একটা পাতলা লেন্স, সেই পাতলা লেন্স যার ফোকাস দৈর্ঘ্য f2, সেটা প্রথমটার সাথে সংস্পর্শে রাখা হলো। ছবিতে এঁকেছি আমি উত্তল লেন্স, এটা অবতল হতে পারতো বা অন্য কোনো গঠন, যেমন আমরা অবতল উত্তল করেছি, সমতল উত্তল, এরকম ব্যাপার। তাহলে তাই যদি রাখি তাহলে দ্বিতীয় লেন্সটার কাছে পি এখন অসৎ বস্তু হিসাবে কাজ করবে। তাহলে পি এখন বস্তু হিসাবে কাজ করলে, যেহেতু পাতলা লেন্স, তাহলে তাদের আলোক কেন্দ্র দুটোর ব্যবধান খুব কম বলেই আমরা মনে করব। তা যদি হয় তাহলে লেন্সের এই প্রথম লেন্সের আলোক কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্বও যা হবে, দ্বিতীয় লেন্সের আলোক কেন্দ্র থেকেও পি বিন্দু দূরত্বটা প্রায় সমান হবে বলে ধরতে পারি। এখন এই আলোক রশ্মিটা দ্বিতীয় লেন্স অতিক্রম করার পর ধরা গেল কিউ বিন্দুতে প্রতিবিম্ব গঠন করলো, যেটা হলো কিনা লেন্স সমবায়ের, মানে এই যে দুটো লেন্স ব্যবহার করা হয়েছে এই লেন্স সমবায়ের অন্তিম অবস্থানে তৈরি করা প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্বটা ভি, এখন দ্বিতীয় লেন্সের কাছে বস্তু দূরত্বটা v1। তুমি সবসময় মাথায় রাখবে যে কথাটা, লেন্স গুলো বারবার বলছি যা কিছু হতে পারে, প্রতিবিম্ব সৎ অসৎ সমস্ত ধরনের হতে পারে, আমরা সমস্ত অপশনটা খোলা রাখছি। কোন একটা নির্দিষ্ট কথা বলে দিয়ে যে দুটোই উত্তল লেন্সের জন্য করছি এরকম ভাবে বললে হয় না, আমরা লেন্সের সাধারণ সমীকরণ করছি। তাহলে দ্বিতীয় লেন্সটা যে প্রতিবিম্ব গঠন করেছে তার ক্ষেত্রে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের যদি সম্পর্কটা লিখি তাহলে লিখবো 1/v - 1/v1 = 1/f2। এখন দেখো এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুটো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? 1 নম্বর 2 নম্বর সমীকরণটা যোগ করে দিলে, এটা যোগ করে দিলে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করলে কি পাচ্ছি? যোগ করলে পাই কি পাবো? দেখো এখানে v1 এখানে v1 কাটবে, তাহলে থাকবে কি 1/v - 1/u = 1/f1 + 1/f2। এবার ভাবো, এই যে দুটো লেন্স পরস্পরের সংস্পর্শে আছে, পাতলা লেন্স, এদেরকে সরিয়ে দেওয়া হলো, পরিবর্তে একটা এমন লেন্স দিয়ে এদেরকে অপসারিত করা হলো একই অবস্থানে। তার মানে দুটো লেন্সকে সরিয়ে দিয়ে এখানে আর একটা লেন্স বসানো হলো যার ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল এফ। এখন এই ক্যাপিটাল এফটা কেমন নির্বাচন করা হলো না, এমন নির্বাচন করা হলো যাতে বস্তু দূরত্ব এবং অন্তিম প্রতিবিম্ব দূরত্ব, কথাটা মাথায় থাকে যেন, অন্তিম প্রতিবিম্ব দূরত্বের কোন রূপ পরিবর্তন না হয়। তাহলে আমরা সেক্ষেত্রে এই তুল্য ফোকাস দৈর্ঘ্য, এই তুল্য ফোকাস দৈর্ঘ্য কেন বলছি না, দুটো লেন্স তারা সম্মিলিতভাবে প্রতিবিম্ব যা যেখানে গঠন করেছিল সেই দুজনের জায়গায় একটা ব্যবহার করা হয়েছে, সেই একটা লেন্সও যার ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল এফ ওই একই অবস্থানে প্রতিবিম্বটা গঠন করেছে। লেন্সের প্রকৃতি যা কিছু হতে পারে, শুধুমাত্র সমীকরণের কথা বিচার করলে আমরা লিখবোটা কি, লিখবো 1/v - 1/u = 1/F। এখন দেখো আমরা যদি এই 3 নম্বর সমীকরণ আর এখানে 4 নম্বর তাহলে তুলনা করি তাহলে কি পাবো? তুলনা করলে লিখতে পারবো 1/f = 1/f1
প্লাস 1/f। এটা হলো সাধারণ সমীকরণ। এবার তুমি যদি বলো স্যার একটা উত্তল একটা অবতল, তাহলে কি হবে? তাহলে ফোকাস দৈর্ঘ্যের একটার মান ধনাত্মক, একটার মান ঋণাত্মক বসবে। এবার যেমন হবে মানগুলো সেই অনুসারে বসবে। এখানে আরো একটা বিষয় জেনে রাখো, যদি আমরা ক্ষমতা দিয়ে প্রকাশ করি তাহলে কি লিখবো? 1/F সমান পি লিখলাম। পিটা কি? যে তুল্য লেন্সটা এখানে বসিয়েছি তার ক্ষমতা। 1/F1 প্রথম লেন্সটার ক্ষমতা, 1/F2 এর স্থানে আমি কি লিখছি? P2। তার মানে আমরা এখানে ক্ষমতা দিয়ে প্রকাশ করলাম, অবশ্যই ফোকাস দৈর্ঘ্যগুলো তখন মিটারে প্রকাশ করা থাকবে। আচ্ছা, এখানে যদি পরপর অসংখ্য পাতলা লেন্স পর যুক্ত থাকতো তাহলে কি হতো? যদি পরপর যুক্ত থাকতো তাহলে আমরা এই পাতলা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ক্ষেত্রে লিখতাম 1/F = 1/F1 প্লাস 1/F2 প্লাস 1/F3, এইভাবে পরপর লিখে যেতে পারতাম। আর একটা কথা মাথায় রেখো, যে এখানে সংস্পর্শে থাকা দুটো লেন্স নিয়েই কেবল আলোচনা করা হয়েছে। এখন পরস্পরের সংস্পর্শে থাকা দুটো লেন্স নিয়ে একটা অঙ্ক দেখা যাক। 0.50 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অভিসারী লেন্সকে অজানা ফোকাস দৈর্ঘ্যের অপর একটি লেন্সের সঙ্গে জুড়ে একটি লেন্স সমবায় গঠন করা হলো। যদি সমবায়টি 0.50 ফোকাস দৈর্ঘ্যের একটি অপসারী লেন্সের মতো আচরণ করে তবে দ্বিতীয় লেন্সটির ক্ষমতা এবং প্রকৃতি নির্ণয় করো। তাহলে প্রথম লেন্সটা অভিসারী আমরা জেনে গেছি, প্রথম লেন্সটা। দ্বিতীয় লেন্সটা কি জানি না, লিখে রাখলাম পাতলা লেন্স। এখন এই দুটো লেন্স তারা যে ধরনের আচরণটা করবে সেটা একটা অপসারী লেন্সের মতো, এটা অঙ্কের ভাষাটা বলছে। তাহলে আমাদের একবার সমীকরণ দুটো স্মরণ করে নেওয়া যাও দুটো পরস্পরের সংস্পর্শে থাকা লেন্সের ক্ষেত্রে। এবার অঙ্কে দেওয়া শর্ত, প্রথম লেন্সের ফোকাস দৈর্ঘ্য 0.50 মিটার। আমার অঙ্ক করতে একটু সুবিধা হবে তাই এটাকে হাফ মিটার লিখছি। তুল্য যে ফোকাস দৈর্ঘ্য বলেছে অপসারী লেন্সের মতো আচরণ করবে, আর তার সমবায়টাই লেন্স সমবায় যেটা তার তুল্য ফোকাস দৈর্ঘ্যটা অপসারী লেন্সের মতো, তার মানে -0.50 মিটার, তাহলে হাফ মিটার। তাহলে জানি না কোনটা, অজানা লেন্স। তাহলে আমরা অজানা লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা বার করব। এখন সম্পর্ক তুমি কি জানো? 1/F = 1/F1 প্লাস 1/F2। মান বসিয়ে দিই 1/F, তাহলে 1/-1/2 সমান 1/1/2। এটার মান প্লাস অভিসারী লেন্সের মতো আচরণ করবে, প্রথম লেন্সটা বলাই আছে ওখানে অভিসারী লেন্স। তাহলে জানা নেই F2 এর মান। তাহলে এবার দেখো কি আসে, এটা যদি উল্টে যায় তার মানে -2 = 2 প্লাস 1/F2। তাহলে 1/F2 কি হলো? -4। এটাই কিন্তু দ্বিতীয় লেন্সের ক্ষমতা, -4 ডায়াপ্টার। আর যদি ফোকাস দৈর্ঘ্যের কথা বলো 1/F2 সমান -4, তাহলে F2 কি? -1/4। তার মানে কত হবে? -0.25, তাই তো? 0.25 মিটার। পাতলা লেন্স যদি সামান্য ব্যবধানে থাকে, ধরো এদের মধ্যে ব্যবধানটা D, যদিও সিলেবাস এটা প্রমাণের বিষয় নয়, যদি এই ব্যবধানে থাকে তাহলে
তুল্য ফোকাস দূরত্বের সম্পর্কটা হবে 1/f1 প্লাস 1/f2 মাইনাস d/f1 f2। আমরা অনেক সময় এই বিষয়গুলো ছোটখাটো অঙ্ক বা এমসিকিউ করতে ব্যবহার করে থাকি। অনুবন্ধী ফোকাস যুগল ও নিউটনের সমীকরণ। অনুবন্ধী ফোকাস যুগল কি না, অনুবন্ধী ফোকাস যুগল বলতে দুটো বিন্দুকে বোঝায়, অর্থাৎ লেন্সের অক্ষের উপর অবস্থিত দুটো বিন্দু, যে দুটো বিন্দুর একটাতে বস্তু রাখলে অপরটাতে প্রতিবিম্ব তৈরি হবে। যেমন ধরো আমরা উত্তল লেন্স একটা নিয়েছি, তার পি বিন্দুতে একটা বস্তু রেখেছি, আর সেই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হয়েছে কিউ বিন্দুতে, সৎ প্রতিবিম্ব। এখন পি আর কিউ কে অনুবন্ধী ফোকাস যুগল বলা যাবে যদি কিউ বিন্দুতে বস্তু রাখা হয়, তার প্রতিবিম্ব যদি পিতে তৈরি হয়। এখন আমরা যদি কেবলমাত্র উত্তল লেন্সের কথাটাই ধরি, যেখানে বস্তু দূরত্ব আমরা ধরলাম ইউ আর প্রতিবিম্ব দূরত্ব ভি, সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে সূত্রটা আমরা পাচ্ছি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এফ লেন্সের ফোকাস দৈর্ঘ্য। এখন তুমি ভাবো এরা যদি বদলে যায় তাহলেও সমীকরণের কিছু পরিবর্তন হয় না, আর এটা ঘটে আলো যে পথে যায় সে পথে ফিরতে পারে। আর এই অনুবন্ধী ফোকাস যুগলের ব্যাপারটা মূলত আসে লেন্স দ্বারা গঠিত সদ্বিম্বের ক্ষেত্রে। তাহলে অনুবন্ধী ফোকাস যুগল হলো কোন লেন্সের অক্ষের উপর অবস্থিত এমন দুটি বিন্দু যার একটিতে বস্তু রাখলে অপরটিতে প্রতিবিম্ব তৈরি হবে। এবার আসছে নিউটনের সমীকরণ। অনুবন্ধী ফোকাস এদের সম্পর্কিত নিউটনের সমীকরণ। আবার আমরা উত্তল লেন্সটাই নিলাম, যে লেন্সটার ফোকাস দৈর্ঘ্য এই লেন্সটার এই ফোকাস থেকে এক্স দূরত্বের আছে বস্তুটা, ফোকাস থেকে এক্স দূরত্বে, আর প্রতিবিম্ব আছে ফোকাস থেকে ওয়াই দূরত্বে। তাহলে এই উত্তল লেন্সটির সদ্বিম্বের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস এফ, চিহ্নের নিয়ম অনুসারে প্রতিবিম্ব দূরত্ব ভি ইজ ইকুয়াল টু প্লাস এফ প্লাস ওয়াই। এখন যদি আমরা লেন্সের সমীকরণে মানগুলোকে বসাই তাহলে কি পাবো একবার দেখো। 1/v মানে 1/f প্লাস ওয়াই, আর 1/u মানে 1/x প্লাস f ইজ ইকুয়াল টু 1/f। এবার যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, x প্লাস f y প্লাস f, লসাগুতে এখানে আসবে x প্লাস f y প্লাস f ইজ ইকুয়াল টু 1/f। এবার খেয়াল করো আমরা এখানে পাবো কি, x প্লাস y প্লাস 2f, কোনাকুনি এই এফটাকে গুণ করে নি এটা, আর এদিকে কি পাবো x প্লাস f y প্লাস f। এবার এক কাজ করি না, এই গুণগুলো যদি করে ফেলি তাহলে আমরা কি পাই দেখা যাক, x f y f 2f এর স্কয়ার, আর এখানে x y x f y f প্লাস f এর স্কয়ার। তো তুমি তো দেখতেই পাচ্ছ এই দুই প্রান্তে কারা কারা কেটে যাবে। যদি লক্ষ্য করো তাহলে দেখবে x f কাটছে, y f কাটছে। আবার এখানে f স্কয়ার আছে, একটা f স্কয়ার যদি এখানে আসে তাহলে থাকছে কি,
এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স ওয়াই। তাহলে আমরা যদি একটু ভালো করে লিখি, এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার, যেটাকে আমরা নিউটনের সমীকরণ বলে থাকি। এখন আমরা পড়তে চলেছি উত্তল লেন্সের সাহায্যে কোনো স্থির পর্দার উপর একটি স্থির বস্তুর সদ্বিম্ব গঠন করার শর্ত। এইবার এখানে একটা বস্তু আছে, পি কিউ বস্তু। বস্তুটার বৈশিষ্ট্যটা কি না, পি কিউ বস্তু স্থির, তার অবস্থান পরিবর্তন হবে না। এখানে আছে একটা পর্দা এস, সেটাও স্থির। বস্তু আর পর্দার মাঝখানে একটা লেন্স রাখা আছে, উত্তল লেন্স। বস্তু ও পর্দার মধ্যে দূরত্বটা ক্যাপিটাল ডি। আমরা এখন বের করতে চাইছি বস্তু থেকে লেন্সের অবস্থানটা কি হলে পর্দায় একটা সদ্বিম্ব গঠিত হবে। তাহলে এবার দেখো বস্তু দূরত্ব, এখানে আমরা বস্তু দূরত্ব যেটা পাচ্ছি সেটা এভাবে লিখছি, বস্তু দূরত্ব ইউ ড্যাশ ইজিক্যাল টু মাইনাস ইউ। তাহলে প্রতিবিম্ব দূরত্বটা কত, ভি ড্যাশ ইজিক্যাল টু, টোটালটা কত, ক্যাপিটাল ডি। বস্তু থেকে লেন্স পর্যন্ত দূরত্বটা কত, ইউ। তাহলে পরে থাকে কত, ডি মাইনাস ইউ। চিহ্নের রীতি অনুসারে এটা ধনাত্মক হবে এই দিক থেকে এদিকে। ফোকাস দৈর্ঘ্য এফ ড্যাশ ইজিক্যাল টু এফ। এবার লেন্সের যে আমরা সমীকরণটা জানি, 1 বাই ভি ড্যাশ মাইনাস 1 বাই ইউ ড্যাশ ইজিক্যাল টু 1 বাই এফ ড্যাশ। এখন এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, 1 বাই ডি মাইনাস ইউ প্লাস 1 বাই ইউ ইজিক্যাল টু 1 বাই এফ। সমাধান করলে আমরা কি পাচ্ছি, সমাধান করলে আমরা পাচ্ছি ডি মাইনাস ইউ ইন্টু ইউ ইজিক্যাল টু ইউ প্লাস ডি মাইনাস ইউ সমান 1 বাই এফ। স্বাভাবিকভাবে ইউটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি দেখো, ডিএফ ইকুয়াল টু ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার। এটা এদিকে আনি, এদিকে আনলে আমরা কি পাচ্ছি, ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডিএফ ইকুয়াল টু 0। এবার শ্রীধর আচার্যের ফর্মুলা ফেলে যদি আমরা ইউ এর মান বার করি, তাহলে ইউ এর মান কি বেরোবে, না বেরোবে ডি প্লাস মাইনাস রুট ওভার, এখানে হবে ডি স্কোয়ার মাইনাস 4df। তাহলে এই যে সমীকরণটার বীজ কটা, দুটো। তাহলে একটা বীজ যদি ইউ হয়, u1 যদি ধরি, প্লাস আর মাইনাস চিহ্ন তো আসবে। আমি শুধুমাত্র প্লাসটা লিখে রেখেছিলাম, মাইনাসটা লিখিনি। আচ্ছা, u1 এর ক্ষেত্রে শুধু মাইনাসটা লিখলাম। তাহলে উপরের সমীকরণটার বীজ দুটো হলো ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তার মানে দেখা গেল লেন্সটা দুটো এমন অবস্থান আছে যে অবস্থানের জন্য আমরা যদি পর্দা এবং বস্তু কাউকেই না সরাই, তাহলে দুটো অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। তার মানে লেন্সটাকে যদি u1 দূরত্বে রাখি বস্তু থেকে, পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। যদি বস্তুটা থেকে লেন্সের দূরত্ব u2 হয়, তাহলেও পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। এখন গঠিত হবে কিনা তার শর্ত আছে। কি সেই শর্ত, শর্তটা হলো ডি স্কোয়ার মাইনাস 4df তার মান। শর্ত নাম্বার 1, যদি ডি স্কোয়ার মাইনাস 4df লেস দেন 0 হয়। যদি এটা ঋণাত্মক আসে তাহলে তো বীজগুলো, অর্থাৎ এই ওপরের এই সমীকরণ, তার বীজগুলো সব কাল্পনিক হয়। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এই পর্দা
এবং বস্তুর মধ্যে এমন দূরত্ব রইল যে এই সম্পর্কটা সিদ্ধ হলো, তাহলে লেন্স থাকা সত্ত্বেও পর্দায় প্রতিবিম্ব গঠিত হবে না। 2, যদি ডি স্কোয়ার মাইনাস 4df গ্রেটার দ্যান 0 হয়, স্বাভাবিক এটা ধনাত্মক, তার মানে বীজগুলো বাস্তব, প্রতিবিম্ব পর্দায় গঠিত হবে। আমরা যদি এখানে একটু এগিয়ে যাই তাহলে কি পাবো? ডি স্কোয়ার গ্রেটার দ্যান 4df, ডি গ্রেটার দ্যান 4f। তার মানে আমরা যদি লেন্সের দুটো অবস্থানের জন্য প্রতিবিম্ব পেতে চাই, তাহলে বস্তু আর পর্দার মধ্যে দূরত্বটা অবশ্যই 4f এর থেকে বেশি হতে হবে। এরপর 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি? যদি ডি স্কোয়ার মাইনাস 4df ইকুয়াল টু 0 হয়, তাহলেও তো দুটো মান আমরা পাবো। তাহলে এই যে দুটো মান আমরা পাবো, সেই দুটো মান সমান হবে। তার মানে বীজ দুটো সমান হবে, লেন্সের একটাই অবস্থান পাবো যেখানে প্রতিবিম্ব তৈরি হবে। সেক্ষেত্রে ডি ইকুয়াল টু 4f। তাই আমরা এই 2 আর 3 একত্রে যেটা বলবো, 2 ও 3 কে একত্রে বলবো যদি ডি অর্থাৎ বস্তু এবং পর্দার মধ্যে দূরত্বটা লেন্স যেটা ব্যবহার করেছি তার ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের বেশি অথবা সমান হয়, তাহলে পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। এটা কিন্তু অনেক সময় প্রশ্নে পড়ে, প্রমাণ করো বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি ব্যবহৃত লেন্সটার ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের বেশি বা সমান হয়, তাহলে পর্দায় সদ্বিম্ব গঠিত হয়। এখন লক্ষ্য করো, আমরা বস্তু দূরত্ব দুটো ডিফারেন্ট পেয়েছি। আচ্ছা, বস্তু দূরত্ব যদি u1 হয়, তাহলে প্রতিবিম্ব দূরত্বটা কি হবে? v1। আচ্ছা, v1 মানেটা কি? v1 মানে d মাইনাস u1। তো দেখো না, u1 প্লাস v1 মানেই তো d। তাহলে d মাইনাস u1, তাহলে আমরা কি লিখতে পারি? d মাইনাস u1 এর জায়গায় d মাইনাস রুট ওভার অফ d স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে কি পাবো দেখো তো? 2d মাইনাস d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df। এখান থেকে কেটে গেলে কি পাচ্ছি? d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2। কি এটা? ভালো করে লক্ষ্য করো, u2। তার মানে আমরা বলতে পারি প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব v1 সেটা u2 এর সমান। অনুরূপ ভাবে আমরা প্রমাণ করে দেখতে পারি v2 সমান কি হবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে লেন্সটা যে অবস্থানে আছে সেখান থেকে প্রতিবিম্ব দূরত্বটা কি হবে? নিয়ম সেই একই। তাহলে v2 ইজিক্যাল টু কি হবে? d মাইনাস u2। যদি আমরা u2 এর মান বসাই, d মাইনাস d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2। সমাধান করলে আমরা পাবো v2 ইজিক্যাল টু d মাইনাস, যেটা পাচ্ছি রুট ওভার অফ d স্কোয়ার মাইনাস 4df বাই 2, যেটা কিনা u1 এর সমান। তাহলে আমরা এইখানে আলাদা করে তো লিখতেই পারি যে u1 টা v2 এর সমান হবে শেষ পর্যন্ত, আর u2 টা সমান হবে v1 এর। তাহলে মাঝখানে দেখো, লেন্স দুটোর অবস্থানের মধ্যে এই যে ব্যবধানটা সেটা যদি x হয়, তাহলে আমরা কি লিখতে পারি? খেয়াল করো তো,
এই দুটোর মধ্যে ব্যবধান যদি x হয় তাহলে লিখতে পারি u2 মাইনাস u1 সমান x, পারি তো? u2 মাইনাস u1 সমান x। এইবার খেয়াল করো u2 মানে কি, d প্লাস রুট ওভার অফ d স্কোয়ার মাইনাস 4df বাই 2, আর u1 মানে d মাইনাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2 ইজিক্যাল টু x। লসাগু করলে কি পাবো? এই গোটাটা না, লসাগু করলে তুমি পাবে d স্কোয়ার মাইনাস 4df রুট, ডিটা তো কেটে যাবে, তাহলে এই মাইনাসটার জন্য এখানে প্লাস এসে যাবে। আমরা যদি লাইনটা করেও দিই তাহলে তুমি দেখতে পাবে 2d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df মাইনাস d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df ইকুয়াল টু x। তাহলে আপাতত এই জায়গাটা আমার প্রয়োজন হচ্ছে না, মুছছি। তাহলে এইবার খেয়াল করো তো এর পর কি আমরা পাবো, এখান থেকে dd তো কেটে যাবে, তাহলে থাকবেটা কি, 2 রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2 ইজিক্যাল টু x। দুইটা কেটে গেল। এবার উভয় পক্ষকে যদি বর্গ করে দিই, বর্গ করলে পাবো d স্কোয়ার মাইনাস 4df ইকুয়াল টু x। তাহলে এবার খেয়াল করো আমরা লিখতে পারি d স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইজিক্যাল টু 4df। তাহলে f ইজিক্যাল টু কি হলো, d স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 4d। এবার একটা অন্য বিষয় করি। ধরো লেন্সটা যখন বস্তু থেকে দূরত্বটা u অবস্থানে আছে তখন প্রতিবিম্ব v1 দূরে গঠিত হয়েছে। এই অবস্থায় বিবর্ধন m ইজিক্যাল টু প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা ইজিক্যাল টু প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। যখন লেন্সটা দ্বিতীয় অবস্থানে আছে সেক্ষেত্রে বিবর্ধন m2 ইজিক্যাল টু দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্ব যেটা পর্দায় গঠিত হবে, ছবিতে দেখায়নি, দ্বিতীয় ক্ষেত্রে যেটা পর্দায় গঠিত হবে প্রতিবিম্ব তার উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এখন এবার খেয়াল করো তো এই বিবর্ধন দুটো যদি গুণ করি তাহলে গুণ করলে কি পাচ্ছি, তুমি দু রকম ভাবে বলতে পারো, h1 বাই ক্যাপিটাল H, h2 বাই ক্যাপিটাল H ইজিক্যাল টু v1 বাই u1 গুণিতক v2 বাই u2। এখন এদিকে তাকাও, তাকালেই বুঝতে পারবে v1 মানেটা কি, সোজা তুই এদিকে u2 তো তুমি লিখলে v1 এর জায়গায় u2 আর v2 এর জায়গায় কি লিখবে, দেখো u1। তাহলে কাটাকাটি হলে কি পাবো, এই জায়গা থেকে না m1 ইন্টু m2 ইজিক্যাল টু 1। কিন্তু যদি এই রিলেশনটা ধরো এই গোটাটা, তাহলে তুমি পাবে h1 h2 বাই ক্যাপিটাল H স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে ক্যাপিটাল H এর স্কোয়ার ইজিক্যাল টু h1 h2, তাহলে ক্যাপিটাল H ইজিক্যাল টু কি, রুট ওভার h1 h2। এর পরবর্তী যেটা বলতে চলেছি দেখো m1 মানে v1 বাই u1, m2 মানে কি v2 বাই u2। এখন ভাবো তো
m1 মাইনাস m2 এটার মানে কি হবে? কি আবার v1 বাই u1 মাইনাস v2 বাই u2। এসো এইটার জন্য বিষয়টা দেখি। ইজিক্যাল v1 এর জায়গায় তো আমরা মানটা বসাতেই পারি, v1 মানে তো u2, তাহলে u2 বাই u1 মাইনাস v2 মানে কি, তাকিয়ে দেখো, u1 বাই u2। এবার গুণটা করে দিলে কি পাবো, u1 u2 u2 এর স্কয়ার মাইনাস u1 স্কয়ার। এবার কি পাচ্ছি দেখো, m1 মাইনাস m2 সমান কি লিখতে পারি, u1 u2। লক্ষ্য রেখো u2 মাইনাস u1 u2 প্লাস u1 a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলছি ইনটু u2 মাইনাস u1। এবার তাকিয়ে দেখো কি লিখছি, m1 মাইনাস m2 ইকুয়াল টু, এবার দেখো দেখি u1 প্লাস u2 মানে কি, u1 প্লাস u2 তুমি দুভাবে ভাবতে পারো। u2 মানে কি, u2 মানে তো v1, তাহলে u1 প্লাস v1 মানে কি, u1 প্লাস v1 না, এইটার মানে এই গোটা দূরত্বটা d। মাথায় রাখবে v1 মানেই কিন্তু u2 সমান, তাহলে u1 আর v1 মানে হলো d। একবার দেখো না u2 মানেটা কি, এই যে u2 মানে v1, কিংবা এদের মান বসাতে পারো, এই দুটো যোগ করলে কি হবে, এই যে রুট ওভারের মাথায় আছে এইগুলো কেটে যাবে, কেটে গেলে থাকবে কি 2d/2 মানে d। কাজে আমি বসাচ্ছি এটা শুধু d গুণিতক। এবার দেখো u2 মাইনাস u1, তাহলে এই দূরত্বটা কত, আমরা তো আগে দেখেছি লেন্স দুটোর এই মাঝখানের অবস্থানটার দূরত্বটা হলো x। এবার ভালো করে ভাবো তো, এই u1 u2 টা করলে কি পাবো, u1 u2, u1 টা কি a মাইনাস b, দেখতে পাচ্ছ a মাইনাস b, আর এটা a প্লাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে কি হবে, রুটটা তো থাকবে না, এইটার স্কয়ার হয়ে গেলে b স্কয়ার মাইনাস 4df। তাহলে u1 আর u2 যদি গুণ হয় তাহলে এই দুইটা কি হবে, তলায় গুণ হবে। তাহলে আমরা কি পেলাম দেখো তো, m1 মাইনাস m2 ইজিক্যাল, এই 4টাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 4dx, আর এখানে কি থাকবে b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 4df, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে d স্কয়ার কেটে গেল, রইল পরে 4df, তাহলে এখানে তো 4d টাও কাটবে, ভালো করে দেখো 4d টা তো কেটে যাবে, তাহলে আমরা 4d টা কেটে দিলে আমরা কি লিখতে পারি, তুমি যেভাবে খুশি লিখতে পারো। তাহলে দেখো f ইজিক্যাল টু x বাই m1 মাইনাস m2, এরকম বিভিন্ন রকমের সম্পর্ক এটা দিয়ে প্রতিষ্ঠা করতে দেয়। তাহলে এই ধরনের বিভিন্ন টাইপের সম্পর্ক যেগুলো এরকম ভাবে প্রতিষ্ঠা করতে দেয়, তুমি এই নিয়মে অনায়াসে করতে পারবে। এখন একটা অঙ্ক দেখো, একটি অভিসারী লেন্স পর্দার উপর একটি বাতির দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। লেন্সটিকে পর্দার দিকে 0.30 মিটার সরালে প্রতিবিম্বের আকার বাতির আকারের অর্ধেক হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? এই হলো অঙ্ক। অঙ্কটাকে বহুভাবে করা যায়। প্রথমে একেবারে আমরা প্রথম দিকে যে বিষয়গুলো লেন্সের ক্ষেত্রে শিখেছি সেগুলো দিয়ে দেখা যাক। অভিসারী লেন্স, এখানে PQ এটা হলো গিয়ে বাতিটা, তাহলে দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে হলে বাতিকে লেন্সের ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো এক স্থানে থাকতে হবে। তো ধরে নিলাম
বাতিটা লেন্স থেকে এক্স একক দূরে আছে। তার মানে প্রথম শর্ত থেকে বস্তু দূরত্ব হলো -x। এই অবস্থানে পর্দা স্ক্রিন এস, এই পর্দায় বাতির যে প্রতিবিম্বটা পড়েছে সেটা দ্বিগুণ বিবর্ধিত। তাহলে দ্বিগুণ বিবর্ধিত সদ্বিম্ব মানে বিবর্ধনটা হলো -2। তাহলে এইখানে যে বিষয়টা আমি দেখতে চাইছি, বিবর্ধনটা যদি -2 হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব v1 = সেটা কি হবে না, আমরা লিখতে পারি m1 u1। তার মানে কত, এখানে -x আর এখানে -2x। তাহলে ফোকাস দৈর্ঘ্য f1 = f ধরে নেওয়া হয়েছে, এটাই তো বার করতে হবে। তাহলে এখানে এই নিয়মটা ফেললে আমরা কি পাবো, 1/v1 - 1/u1 = 1/f1। v1 এর জায়গায় লিখছি 1/2x প্লাস 1/x = 1/f1। তাহলে আমরা এখানে এটা পাচ্ছিটা কি দেখো, এই জায়গাটা থেকে না 3/2x = 1/f1। তাহলে এখান থেকে আমরা এটা লিখতেই পারি f1 = 2x/3। এইবার লেন্সটিকে পর্দার দিকে 0.30 মিটার সরানো হয়েছে, তার মানে লেন্সটাকে এরকম পজিশনে নিয়ে আসা হলো। তার মানে এই যে সরণটা এটা 0.30 মিটার। তাহলে এখন বাতিটা থেকে লেন্সের দূরত্ব কি হলো, u2, সেটা হয়ে গিয়ে দাঁড়ালো -x প্লাস 0.3। তাহলে এখন বিবর্ধনটা কত যখন এই লেন্সটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, না বিবর্ধন এখন হয়ে পড়েছে -1/2। সদ্বিম্ব গঠন হচ্ছে, পর্দায় পড়ছে। তাহলে এখন প্রতিবিম্ব দূরত্ব কি হবে, v2 = m2u2। তার মানে তুমি লিখছো x প্লাস 0.30/2। তাহলে সেই ফোকাস দৈর্ঘ্য, লেন্স তো একই আছে, ফোকাস দৈর্ঘ্য আগের মতোই। তাহলে এবার সমীকরণে যদি বসাই 1/v2 - u2 = 1/f। এবার খেয়াল করো তো আমরা কি পাবো, এখানে পাচ্ছি 2/, অর্থাৎ এই মানটা যদি এখানে বসিয়ে দিই 2টা উপরে উঠে যাবে, x প্লাস 0.30 প্লাস x এর u এর মানটা বসিয়ে দিলে 1/x প্লাস 0.30 = 1/f। তাহলে এদের লসাগুটা করলে আমরা পাচ্ছি 3/x প্লাস 0.30 = 1/f। তার মানে f = x প্লাস 0.30/3। এখন তুমি দেখো এখানে যে f1 বলে লিখেছি সেটা তো আদতে f, তুমি চাইলে এটাকে f লিখে দিতে পারো, কারণ f1 এর মান তো আমরা f ধরেই নিয়েছি। এখন এই 1 নম্বর আর এখানকার 2 নম্বর যদি তুলনা করি তাহলে কি পেতে পারি, দেখো যদি আমরা তুলনা করি তাহলে x এর মানটা কি পাচ্ছি, 1 ও 2 তুলনা করে তাহলে পাচ্ছি 2x/3 = x প্লাস 0.30/3। তুমি দেখতেই পাচ্ছ সমাধান করলে আমরা x এর মানটা পাবো 0.30 মিটার। এ তো হয় হলো। তাহলে ফোকাস দৈর্ঘ্যটা কি হবে, না ফোকাস দৈর্ঘ্য এই অঙ্কটা করবার জন্য আমাকে একটু জায়গার সমস্যা হচ্ছে, একটু মুছতেই হবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য এবার কি পাচ্ছ একবার খেয়াল করো, না ফোকাস দৈর্ঘ্য
এখানে f ইজ ইকাল টু 2x/3, তাহলে x এর মানটা বসাও না, 2 ইন্টু x এর মানটা 0.30/3, তাহলে আসছে কত 0.20 মিটার। এই হলো অঙ্কটা সমাধান করার পদ্ধতি। আর একটা ভালো পদ্ধতি আছে, কি সেটা না, বস্তু আর পর্দা তো স্থির, তাহলে বস্তু আর পর্দা যদি স্থির হয় তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার না করে আর একটা করতে পারি। কি সেটা খেয়াল করো, আমি এখানে সেটা কি করতে চলেছি না, দেখো তবে একটা কথা, যে পদ্ধতিটা বলছি সাধারণত সেটা এমসিকিউ করার ক্ষেত্রে করবে। f ইজ ইকাল টু x বাই m1 মাইনাস m2, এখানে ডি লিখলাম, এখানে আগে এক্স ব্যবহার করেছি বলে ডি লিখলাম। ডি কোনটা, এই যে সরণটা, যে পরিমাণ সরানো হয়েছে লেন্সটাকে সেটা। এখন তুমি দেখো m1 এর মান জানো, m2 এর মান জানো, ডিটার মান জানো, বসিয়ে দিলে বেরিয়ে যাবে। তবে একটা কথা, এরকম অঙ্ক যদি বড় লেখা অঙ্ক হিসাবে পড়ে তাহলে প্রথম যে পদ্ধতিটা করেছিলাম ওটাই করবে, আর এটা এমসিকিউ করতে গেলে, ছোট আকারে করতে গেলে, তাড়াতাড়ি করতে গেলে এই পদ্ধতিটা ব্যবহার করবে। ওকে, আমরা এখানে যে অঙ্কটা দেখছি, কোন বস্তু হতে 0.15 মিটার দূরে একটি উত্তল লেন্সকে রাখলে বস্তুটি 4 গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠিত হয়। বাকিটা আছে, কোন অবস্থানে লেন্সটিকে রাখলে 3 গুণ বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয়। তুমি কেবলমাত্র প্রথম অংশটুকুর দিকে দেখো, সদ্বিম্ব 4 গুণ বিবর্ধিত। যখনই অঙ্কগুলো করবে বস্তুর কোন অবস্থানে, মানে বস্তুর কোন অবস্থানের জন্য উত্তল লেন্স কি ধরনের প্রতিবিম্ব গঠন করবে, এই ব্যাপারটা একেবারে মাথায় রাখবে। তুমি একবার ভেবে দেখো না, 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব একটা উত্তল লেন্স কখন গঠন করতে পারে? যদি তুমি একটা উত্তল লেন্সের ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু রাখো, তাহলে সেই উত্তল লেন্স যে প্রতিবিম্বটা গঠন করবে সেটা বক্রতা কেন্দ্রের বাইরে যাবে এবং বিবর্ধিত হবে। সুবিধা কি, এইসব অঙ্ক করবার সময় আমি প্রায়ই বলে থাকি যে যখনই অঙ্কটা করবে একটা রাফ স্কেচ অঙ্কটা করে রাখো, তাতে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে আসে। তার মানে এখানে এটা হলো বস্তু দূরত্ব u1, তাহলে আমাদের অঙ্ক কি বলেছে না, অঙ্ক অনুসারে বস্তু দূরত্বটা হলো u1 সমান -0.15 মিটার। মাইনাস কেন তুমি তো সেটা জানো, চিহ্নের রীতি অনুসারে। বিবর্ধনটা কত বলা আছে খেয়াল করো, বিবর্ধন m1 ইজিক্যাল টু বলা আছে 4 গুণ, কিন্তু সদ প্রতিবিম্ব তাই -4। এখন খেয়াল করো, বিবর্ধন মানে কি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব ইজিক্যাল টু -4। তাহলে আমরা কি বলতে পারি, প্রতিবিম্ব দূরত্ব v1 ইজিক্যাল টু -4u1। স্যার প্রতিবিম্বটা তো লেন্সের ডান দিকে গঠিত হয়েছে, বলতেই পারো। তাহলে সেক্ষেত্রে u1 এর মানটা বসাও, v1 ইজিক্যাল টু -4 -0.15 মিটার, তার মানে কি দাঁড়ায় +0.6 মিটার। তাহলে তোমার বস্তু দূরত্ব হয়ে গেল, প্রতিবিম্ব দূরত্ব হয়ে গেল, যেটা নেই তোমার জানা সেটা হলো ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বটা আমার অজানা। তাহলে লেন্সের সূত্র যেটা, সেই লেন্সের সূত্রে আমরা, সূত্রটা কি না, 1/v1 মাইনাস 1/u1 ইজিক্যাল টু 1/f। তাহলে আমরা এখন যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো না, দেখো এখানে 0.60 মাইনাস, এই মাইনাসটার জন্য 1/0.15
এখন এই মাইনাসটা আর এই মাইনাসটা দুটো মিলে প্লাস হয়ে যাবার কথা। তাহলে 1/0.60 প্লাস 1.0.15 ইকুয়াল টু 1/, তাহলে তুমি ভালোভাবেই বুঝতে পারছো 0.60 আর এখানে কি আসছে 1 প্লাস 4 ইকুয়াল টু 1/f, or f ইকুয়াল টু 0.60/5 সমান 0.12 মিটার। তাহলে যে লেন্সটা ব্যবহার করছি তার ফোকাস দৈর্ঘ্য দেখো প্লাস এসেছে, তার মানে 0.12 মিটার। লেন্সটি সম্পর্কে বলাও আছে উত্তল লেন্স আগে থেকে, সে তো তোমার একটা বাড়তির সুবিধা। না হলে এখানে চিহ্নটা দেখেও আমরা বলতে পারবো লেন্সটা উত্তল না অবতল। এরপর বলা হয়েছে কোন অবস্থানে লেন্সটিকে রাখলে 3 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হবে। তো অসৎ বিম্ব, তাহলে বস্তু কোথায় আসবে বলো? খুব স্বাভাবিক, বস্তু ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝখানে আসতে হবে, অর্থাৎ বস্তুকে আসতে হবে এখন ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝখানে, যে দূরত্বটা আমরা জানি না। আর প্রতিবিম্ব তার ফলে কোথায় গঠিত হবে? যদি বস্তুটা আরো এগিয়ে আসে, অসৎ বিম্ব গঠিত হচ্ছে, তাহলে প্রতিবিম্ব খুব স্বাভাবিকভাবেই অসৎ বিম্বের ক্ষেত্রে এখন বিম্বটা হবে এরকম দিকে। তার মানে এখানে বস্তু দূরত্ব যদি আমি x ধরে নিই কিংবা u2 যদি ধরে নিই বস্তু দূরত্ব, আচ্ছা xই ধরা রইল, তাহলে এখানে প্রতিবিম্ব দূরত্বটাও ঋণাত্মক হবে আর বস্তু দূরত্ব দুটোই ঋণাত্মক। তাহলে এখন এবার দ্বিতীয় ধাপটার জন্য অঙ্কটা করা যাক। তাহলে এই পর্যন্ত ধাপটায় আমরা পেয়ে গেলাম ফোকাস দৈর্ঘ্য। বোর্ডে জায়গা কম, পরবর্তী অংশটা করছি দেখো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব u2 ইজিক্যাল টু মাইনাস। এখন বিবর্ধন কত? বিবর্ধন m2, এটা কত? 3 গুণ, কিন্তু অসৎ বিম্ব তো +3। এখন আমরা তো এটা জানি v2/u2 ইজিক্যাল টু +3। তাহলে তুমি ভেবে দেখো এখানে তুমি v2টা কি পাবে? v2 ইজিক্যাল টু 3u2, u2 এর মান বসিয়ে দিলে -3x। ফোকাস দৈর্ঘ্য জানা। তাহলে এবার লেন্সের সূত্রটা কি? 1/v2 - 1/u2 ইজিক্যাল টু 1/f। তাহলে -1/3x প্লাস 1/x ইকুয়াল টু 1/f। এর লসাগু কত? 3x - 1 প্লাস 3 ইকুয়াল টু 1/f। তাহলে দেখো এটা কি আসছে, x এর মান তো আমাদের চাই, তাহলে 2/3x ইজিক্যাল টু 1/f। তুমি একটা কথা মাথায় রেখো, বস্তু দূরত্বটা আমি এখানে -x বসিয়েছি। তাহলে দেখো এই জায়গায় x ইজিক্যাল টু কি আসছে না 2f/3। তাহলে f এর মান কত? 0.12। 0.12 যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? 2 ইন্টু 0.12/3। 3 আর 0.12 যদি কাটাকাটি হয় তাহলে শেষ পর্যন্ত x ইজিক্যাল টু পাবো 0.08 মিটার। তাহলে তুমি একবার লক্ষ্য করো তোমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা তুমি বুঝবে কি করে? না তুমি দেখো তোমাকে যেটা চেয়েছে সেই বস্তু দূরত্বটা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের থেকে কম এসেছে কি। এখন একটা বড় অঙ্ক নিয়েছি, অঙ্কটা
লেন্স ও দর্পণ মানে লেন্সও ব্যবহার করব, দর্পণও ব্যবহার করব, দুটো একসাথে ব্যবহার করে অঙ্কটা পড়া যান। 0.10 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স একটি অবতল দর্পণের সামনে রয়েছে। উত্তল লেন্স সেটা রয়েছে দর্পণের সামনে। উভয়ের অক্ষ এক অক্ষ এবং লেন্সটি দর্পণের মেরু থেকে 0.40 মিটার দূরে। তার মানে এই যে দূরত্বটা, এইটা 0.40 মিটার, এই দূরত্বটা 0.40 মিটার। যদি লেন্সের অপর পাশে অর্থাৎ যেদিকে দর্পণ আছে তার উল্টো দিকে 0.15 মিটার দূরত্বে একটা বস্তুকে অক্ষের ওপর রাখা হয়, তাহলে দেখা যায় প্রতিবিম্ব এখানে কে কে গঠন করবে? এই বস্তুটার প্রতিবিম্ব লেন্স গঠন করবে। লেন্স যে প্রতিবিম্বটা গঠন করবে সেটা এবার দর্পণের কাছে বস্তু ওই যে প্রতিবিম্বটার প্রতিবিম্ব তৈরি করবে তার কথা বলা হয়েছে। সেই প্রতিবিম্বটা মানে অন্তিম প্রতিবিম্ব মানে দ্বিতীয় প্রতিবিম্ব বস্তুর সঙ্গে একই বিন্দুতে থাকে, তার মানে এই বিন্দুতেই থাকবে। অর্থাৎ দর্পণ যে প্রতিবিম্বটা তৈরি করবে, করার পর আবার সেটা লেন্সের কাছে লেন্স যেটা প্রতিবিম্ব তৈরি করবে শেষ পর্যন্ত 3 নম্বর প্রতিবিম্বটা, অন্তিম প্রতিবিম্ব বলতে 3 নম্বর বস্তুতে থাকবে। তাহলে বলছে দর্পণের ফোকাস দূরত্ব কত। অঙ্কটা শুনলে মনে হবে বিরাট, পাট করে করি। তাহলে দেখো, প্রথমে বলা হয়েছে ফোকাস দৈর্ঘ্য লেন্সটার 0.10 মিটার, তার মানে ফোকাস দৈর্ঘ্য লেন্সের 0.10 মিটার। এইবার বস্তুটাকে কতটা দূরে রাখা হয়েছে? 0.15 মিটার মাইনাস 0.15 মিটার। তাহলে এই বস্তুটার জন্য লেন্স যে প্রতিবিম্বটা তৈরি করবে সেই প্রতিবিম্ব দূরত্বটা বের করা যাক। লেন্সের সূত্র অনুসারে 1/v1 মাইনাস 1/u1 ইজ ইকুয়াল টু 1/f1। তাহলে 1/v1 প্লাস 0.15 ইকুয়াল 1/0.10। এবার এটাকে একটু সরল করে নিলে আমরা কি পাবো? 1/v1 ইকুয়াল 1/0.10 মানে 0.10, তাহলে এটাকে আমি 10 হিসাবে লিখতেই পারি, মাইনাস এই 0.15 যেটা আছে দশমিকটাকে সরালে এটা 100/15। তাহলে আমরা কি পাবো? 1/v1 ইজ ইকুয়াল টু 15, তার মানে 150 বিয়োগ 100। তাহলে v1 ইজ ইকুয়াল টু কি হবে? হিসেব করে দেখো, 15/50 और v1 is equal to 0.30 মিটার। এইটা তার মানে প্রতিবিম্বটা এরকম একটা জায়গায় গঠিত হবে, যেটা কিনা এখান থেকে দূরত্বটা 0.30 মিটার। তাহলে এইবার ভাবো, এই যে প্রতিবিম্বটা আমাদের এখন গঠিত হলো মাইনাস স্মল পি কিউ, এ এখন দর্পণের কাছে বস্তু। তাহলে দর্পণ এই প্রতিবিম্বটার প্রতিবিম্ব এমন জায়গায় তৈরি করবে, সেই প্রতিবিম্বটা লেন্সের কাছে বস্তু এবং লেন্স সেটা পিকিউ এ তৈরি করবে। ব্যাপারটা কি রকম হলো না, দর্পণ যদি স্মল পিকিউ এর প্রতিবিম্বটা এরকম জায়গায় তৈরি করে, আমরা অনুবন্ধী ফোকাসের কথা বলেছি যে বস্তু আর প্রতিবিম্ব এরা স্থান পরিবর্তন করলে সমীকরণের কোনো পরিবর্তন হবে না। তাহলে স্মল পিকিউ এর প্রতিবিম্ব যদি এটা তৈরি হয় অর্থাৎ এই লাল দাগটা, তাহলে এই লাল দাগটা লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থানে তৈরি হয়েছে, লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থানে তৈরি হয়েছে, এবার লেন্সের কাছে বস্তু। ফলে এই লাল দাগটার নাম যদি আমরা দিয়েই দিই, ধরে নাও এ বি, তাহলে এ বির যে প্রতিবিম্বটা এখানে তৈরি হবে সেটা পিকিউ এর অবস্থানে। আমাদের শর্তই দেওয়া আছে যে অন্তিম প্রতিবিম্ব বস্তুর সঙ্গে এক বিন্দুতে থাকবে। এখন তুমিই বলো যে দর্পণের
তাহলে অঙ্কে আমাকে এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে? না, অঙ্কে আমাকে এই কথাটা লিখে দিতে হবে যে বস্তুর অবস্থানে তৈরি করতে হলে প্রতিবিম্বটা, লেন্স যেখানে প্রতিবিম্ব গঠন করেছে দর্পণ সেই অবস্থানেই প্রতিবিম্ব তৈরি করবে, এই কথাটা লিখে দেওয়ার ব্যাপার। তাহলে এখন আমাদের দরকার তো দর্পণের ফোকাস দৈর্ঘ্য। আর তুমি তো জানো একটা অবতল দর্পণ সে প্রতিবিম্ব বস্তুর অবস্থানে কখন তৈরি করতে পারে? যদি বস্তুটা দর্পণের বক্রতা কেন্দ্রে থাকে। তুমি সরাসরি ওটা বলতে পারো, আর নতুবা অবতল দর্পণের ক্ষেত্রে তুমি বলে দিলে বস্তু দূরত্ব u2 কত হবে, এখানটা গোটাটা 0.40 মিটার আর এইটা 0.30 মিটার, তাহলে বাদ বাকি কতটা থাকে? 0.10 মিটার। তাহলে 0.10 মিটার অবশ্যই ঋণাত্মক। প্রতিবিম্বটা একই স্থানে তৈরি করবে, v2টা কি হবে? -0.10 মিটার। তাহলে আমাদের দরকারটা কি? দর্পণের ফোকাস দৈর্ঘ্য f2টা। তাহলে এবার আমরা দর্পণের ফর্মুলাটা যদি ফেলি 1/f v2 u2 1/f। তাহলে এই অঙ্কটা সমাধান করলে শেষ পর্যন্ত আমরা পাবো f2 -0.05 মিটার। তার মাঝখানে একটা কথা বলে রাখি, ওই যে দর্পণ এখানে প্রতিবিম্ব করবে, তবে সেই প্রতিবিম্বটা লেন্সের কাছে বস্তু, লেন্স ওই এবি প্রতিবিম্বের প্রতিবিম্বটা পিকিউ করবে। এ কথাটা একটু বলে দিতে হবে অঙ্কের মাঝখানে, এখানে আর ওগুলো প্রমাণ করে দেখানোর কোনো দরকার নেই। এই অঙ্কটা ছাড়া আর একটা কথাও বলে নিই, লেন্স পড়তে গেলে বলে যে একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্সকে চিনবে কি করে। হয়তো লেন্স গঠনের যখন প্রথম দিকটা আমরা পড়েছি সেখানে দেখেছি যে একটা কোনো লেন্স স্পর্শ করে তো বোঝা যায়, আর স্পর্শ করে যদি বোঝা নাও যায় না, লেন্সের খুব সন্নিকটে একটা বস্তু রেখে তার উল্টো দিক থেকে যদি আমরা দেখি, যদি বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব হয় তাহলে লেন্সটা উত্তল। কোনো লেন্সের খুব সামনে অর্থাৎ বিপরীত দিকে, ধরো এই ডাস্ট একটা লেন্স, তার বিপরীত দিকে একটা খুব সামনে একটা বস্তু রেখে আমি তার উল্টো দিক থেকে দেখছি, যদি বস্তুটার প্রতিবিম্ব বিবর্ধিত হয় অসৎ হয় উত্তল লেন্স, আর যদি ক্ষুদ্র হয় বস্তু অপেক্ষা অসৎ তো বটেই, তাহলে লেন্সটা হবে অবতল লেন্স।